রংপুরের গণপতি চক্রবর্তী স্কুল শিক্ষক অবসরে আছেন। এই নিরীহ মানুষটিকে হত্যা করা হয়েছে। শুধু তাকে নয়, তার পরিবারের বাকি 3 জন যে সদস্য, তার স্ত্রী, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কন্যা এবং স্কুল পড়ুয়া 12 বছরের শিশুপুত্র, এই 4 জনকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই মরদেহ 3 দিন ধরে এই বাড়িতেই ছিল। বাড়িটি ছিল সম্পূর্ণরূপে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাদের যে সিসিটিভি ক্যামেরা সেটি বন্ধ ছিল। গ্রামবাসী সন্দেহ করে যখন পুলিশকে খবর দেয়, পুলিশ বাড়ির দরজা ভেঙে এই লাশগুলি উদ্ধার করে এবং আমরা লক্ষ্য করলাম মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে 2 জন সদ্য যৌবনে পা রাখা যুবক, সিদ্ধার্থ এবং মুগ্ধ, তাদেরকে আটক করে একটি সংবাদ সম্মেলন করলেন। পুলিশ বাহাদুর সেই সংবাদ সম্মেলনে কাঁদলেন। একবার নয়, 2বার কাঁদলেন এবং তিনি তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে অনেক কষ্টে একাধিক হিন্দু পুলিশ কর্মকর্তার নাম বলবার চেষ্টা করলেন। এগুলো থেকে মানুষের কেমন যেন একটা সন্দেহের উদ্বেগ হয়েছিল। একদিকে পুলিশের কয়েক মিনিটের বিবৃতিতে 2বার কান্নাকাটি করতে হবে এরকম যেমন আবশ্যক নয়, এবং কান্নার ভেতরে অনেকটা মেকি ভরে হয়েছিল। পুলিশের সাথে যারা ছিল তাদেরকে হিন্দু হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল এবং আমরা অবাক বিস্ময়ে দেখলাম এই মরদেহ শনাক্তর পরে ফরেনসিক হলো না, ফরেনসিকের কোনো রিপোর্ট পাওয়া গেল না। কোথায় খেজুর এবং শশা খেয়েছে খুনিরা খুন করার পরে, এটা পুলিশ বুঝে গেল। ওই পরিবারের সদস্যরা সে শশা খেজুর খেতে পারে না, ওই দিন খাওয়া কি তাদের জন্য অসম্ভব ছিল? এই মৃতদেহ ঠিকঠাকভাবে এর তদন্ত হলো না, ময়না তদন্ত তখনও পর্যন্ত রিপোর্ট আসেনি, এর ডিএনএ নেয়ার কোনো রকম চেষ্টাই করা হয়নি। তড়িঘড়ি করে, বড্ড তড়িঘড়ি করে এই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হলো, আগুনে পুড়িয়ে দেওয়া হলো। মুসলিমদের কবরস্থ করা হয় 1 সপ্তাহ 1 মাস পরেও কিন্তু লাশ প্রয়োজনে উদ্ধার করা যায়, কিন্তু পুড়িয়ে ফেললে তার তো কোনো অস্তিত্ব থাকবে না। কেন এত ব্যস্ততা? এখানেই মানুষের সন্দেহ হয়েছে। মানুষের সন্দেহ হয়েছে যে পুলিশ কর্মকর্তা রাত্রিতে মোবাইল আলো জ্বালিয়ে ঘর দেখছেন, তার গায়ের শার্ট আর অভিযুক্ত যুবকের শার্ট একই হয়ে যাচ্ছে, টি শার্ট। কেন হচ্ছে? এমন কি ঘটল যে ইয়াবা সেবনে, পুলিশের অভিযোগ ইয়াবা সেবনে বাধা দিয়েছে তাই তাকে হত্যা করতে হয়েছে, তার স্ত্রীকে হত্যা করতে হয়েছে, ঘুমিয়ে থাকা শিশু সন্তানকেও হত্যা করতে হয়েছে। এগুলোর সঙ্গে কেমন যেন একটা খাপ ছাড়া লাগে। ইতিমধ্যেই রংপুরবাসী তারা সোচ্চার হয়েছে, বিক্ষোভ সমাবেশে তারা এই ঘটনার পুনঃতদন্ত দাবি করেছে। সচেতন মানুষ হিসাবে আমিও দাবি করতে চাই, অনতিবিলম্বে এই ঘটনা আবার তদন্ত হোক, প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আইন বলছে একজন দোষী ছাড়া পেতে পারে, কিন্তু একজন নির্দোষ কোনোভাবেই অত্যাচারিত হতে পারে না। দেশবাসীর, সচেতন দেশবাসীর মনে হয়েছে এখানে কিছু না কিছু একটা ব্যত্যয় থেকে যাচ্ছে। আমরা দেখেছি প্রায় 4 দশক আগে ব্রাহ্মণবাড়িয়াতে একটি হিন্দু পরিবারের 6 জন মানুষকে খুন করে ড্রামে ভরে বিলের জলে ফেলে দেওয়া হয়েছিল। এলাকায় রটিয়ে দেওয়া হয়েছিল যে তারা রাতারাতি জমি জমা বিক্রি করে ভারত চলে গেছে। এখানেও একই ধরনের ঘটনা ঘটার
ঝুঁকি তো আছেই। সদ্য অবসরে যাওয়া এই মানুষটির বাড়িতে 15 লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, সেই টাকা কোথায় গেল? সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাবে না? বাড়ি কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে? এগুলো নিশ্চয়ই গণপতি চক্রবর্তী নিহত হওয়ার পর তিনি নিজেই কাজটি করেননি। কারা করল? 3 তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে 2 তলার ছাদে এসে কেন ইয়াবা সেবন করতে হবে? যে ছেলে দুটি ইয়াবা সেবন করতে এসছে সে তো তাদের আত্মীয়। তাহলে চিনে ফেললে খুন করতে হবে? এটা কোনোভাবেই ঠিক মেলে না। ডালকে কুছ কালা হয়। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, পুরো তদন্ত হওয়া দরকার, একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এর পেছনে মনে হয়েছে গণপতি চক্রবর্তীকে হত্যার মধ্য দিয়ে সেই এলাকায় যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করা এবং তারা যেন এলাকা ছেড়ে যায়, গণপতিবাবুর ভূসম্পত্তি যেন নির্বিঘ্নে দখল করতে পারে, অন্যদের ভূমি দখলেরও যেন সুযোগ হয়ে যায়, এটা অন্তরালে থাকাটা একদম বিচিত্র নয়। প্রিয় দর্শক, রংপুরের এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই প্রত্যাশা রেখে আজকের আলাপচারিতা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।